একটা জায়গা দিয়ে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস যদি এরকম হয়, দিস ইজ ওয়াই, এই যে এখানে যেটা দেখতে, তাহলে এইখান থেকে এতটুকু ওয়াই অ্যাক্সিস কিন্তু দুইটা চ্যানেল হওয়ার জন্য এখন এই শিফট হয়ে যাচ্ছে। অরিজিনালটার ওয়াই অ্যাক্সিস এখানে, কম্বাইন্ডটার ওয়াই অ্যাক্সিস অফকোর্স ইফ ইউ থিঙ্ক ইন এ কম্বাইন্ড ওয়ে দিস টু চ্যানেল সেকশন, তাহলে ওয়াই অ্যাক্সিসটা কি মাঝখান দিয়ে যাবে, মাঝখান দিয়ে, এই যে ওয়াই অ্যাক্সিসটা মাঝখান দিয়ে, তাহলে যে এতটুকু এটা তোমার, এটা কি হলো, ট্রান্সফার হয়ে গেল অ্যাক্সিসটা। কিন্তু এক্স অ্যাক্সিস যেখানে অরিজিনালটা যেখানে ছিল সেখানেই কিন্তু থাকলো এই সিচুয়েশনে। তাহলে কি হলো যে আর এক্স উইল নট বি চেঞ্জড, যেহেতু এক্স এর অ্যাবাউটে কোনো কিছু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধু ওয়াই এর অ্যাবাউটে। সেই জন্য আর এক্সটা এই যে দেখো এখানে নিয়ে আসছি, স্টিল টেবিল থেকেই নিয়ে আসছি। আর এগুলো লাগবে, এরিয়া লাগবে ওয়াই অরিজিনাল, যেটা মানে যে সিঙ্গেল একটা চ্যানেলের যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সেটা আমাদের লাগবে, সেটা এখানে লিখলাম, এটা লাগবে। আর এখন আমাদের কি করতে হবে, কম্বাইন্ড ওয়াই সেটা বের করে নিতে হবে, যেহেতু ওয়াই অ্যাক্সিস শিফট হয়ে গেল, কাজে ওয়াই ও শিফট হয়ে যাবে, and that we have to find it out. তো ওয়াই হিয়ার ইকুয়াল টু, তোমরা জানো যে এটার ফর্মুলাটা কি, টেক্সট মডেল দেখি, আই ট্রান্সফার, যে নিউ আই যেটা ইকুয়াল টু আই, এটার সঙ্গে আমরা জিরো বলি, I0 প্লাস ডি স্কোয়ার, এই যে এটা হলো অরিজিনাল এক্সিসের অ্যাবাউটে, যেটা সেন্ট্রয়েডাল এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া এরিয়া ইনটু ডিস হলো যে ট্রান্সফার ডিসটেন্সটা, এই যে এখানে ক্যালকুলেশনটা করি দেখানো আছে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু উইল বি দিস ইজ দ্য অরিজিনাল ওয়ান, রাইট ইট হিয়ার, দিস ইজ দ্য ফর্মুলা এরিয়া এ, যে এ ইজ হিয়ার, we put it I0 প্লাস ডি স্কোয়ার, কতটুকু শিফট হলো সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যে মাঝখান পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হলো 7, আর এই যে ডিস্টেন্সটা এক্স, যেটা কি না, এই যে স্টিল টেবিল থেকে যেটা পাওয়া যাবে, স্টিল টেবিলের যে এক্স যেটা, এক্স বরাবর এক্স যেটা, সেটা মাইনাস করতে হবে, তাহলে আমার এই ডি ডিস্টেন্সটা আমি এখানে পেয়ে যাব। তাহলে কি হলো, I0 প্লাস ডি স্কোয়ার আমার হয়ে গেল। তাহলে এইটা হলো কম্বাইন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ফর ওয়ান চ্যানেল। এখানে মাল্টিপ্লাই বাই 2, দেন ইউ উইল গেট দিস ওয়ান, করা ছিল তো, এখানে দুইটা আছে না, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, দুই পাশে দুইটা আছে, 2 দিয়ে গুণ করলে পরে আমরা দেখি, হিসাবটা একটু দেখি, মাল্টিপ্লাই করার পরে তুমি এই 718 এই টার্মটা, এই ভ্যালুটা পাবে, 5.14 প্লাস 8.82 ইন্টু 7 মাইনাস 0.67 স্কোয়ার, 358 ইন্টু 2, এই যে 718, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা তোমরা ঠিক করে নাও, কারেকশন করে নাও, এখানে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে। আর ওয়াই রেডিয়াস অফ জাইরেশন আমরা কি জানি, রেডিয়াস অফ জাইরেশন এটা যে কোনো অ্যাক্সিসের অ্যাবাউটে, রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু স্কোয়ার রুট আই ডিভাইডেড বাই এ, স্কোয়ার রুট আই বাই এ, দিস ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন। তাহলে এটা পাওয়া গেল, দেন ফাইনালি তুমি আর ওয়াই পেয়ে গেল। এখান থেকে কি দেখা গেল যে আর ওয়াই ভ্যালুটা কিন্তু বেশ বেশি বড়, কোয়াইট বিগ একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম, কোয়াইট লার্জ একটা ভ্যালু পেয়ে গেলাম। এটা ভালো যে সাধারণত ওয়াই অ্যাক্সিস অ্যাবাউটে কম থাকে, এইভাবে কম্বাইন্ড ব্যবহার করার ফলে তোমরা বেশি ভ্যালু আমরা পেয়ে গেলাম, যে দেখা যাবে যে ক্যাপাসিটি বেড়ে যাবে,
এখন আর মিনিমাম কোনটা হবে? এই আর এক্স আর এই যে কম্বাইন্ড আর ওয়াই যেটা, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। এখন দেখা যাচ্ছে কি এক্স এক্সিস এর অ্যাবাউটে যেটা, সেখান থেকে এটা ক্রিটিক্যাল হচ্ছে 4.29। সাধারণত ওয়াই এক্সিস এর অ্যাবাউটে ক্রিটিক্যাল থাকে। তা সেখান থেকে কে এল বাই আর, কে ভ্যালু হোয়াট উই নো, কে ভ্যালু এই 1 কেন হলো? দিস ইজ বিকজ অফ হিঞ্জ, ওই যে পিন পিন যেটা, সেটা আর হিঞ্জ হিঞ্জ একই কথা। হিঞ্জ হিঞ্জ কন্ডিশনের জন্য এখানে কিন্তু হিঞ্জ হিঞ্জ কন্ডিশনের জন্য কে ভ্যালু 1 হয়ে গেল, এই যে 1, দেন উই গেট দিস ভ্যালু, দিস কে এল বাই আর। এখন এই এই ক্যালকুলেশন হাতে লেখা একটু আগে করা ছিল, তারপরে এখানে নতুন ফর্মুলা দিয়ে করা হয়েছে, সেই জন্য এরকম টাইপ করা, এটা দেখতে পাচ্ছ। এখন এগুলো আমরা কলামের যে ফর্মুলা গুলো আগে ইউজ করলাম, দেখো এফ ই এইচডি মেথড হলো এফ ই, এগুলো বের করে নিতে হবে। আর 0.44 এফ ওয়াই, এই দুটোর মধ্যে কে, এখানে প্রথম এফ ই যদি বেশি হয়, সো এফ ক্রিটিক্যাল ইকুয়াল টু দিস ফর্মুলা, দুটো ফর্মুলা আছে তাই না? ফার্স্ট ফর্মুলা আমাদের এখানে আসলো, এই এফ ওয়াই বাই এফ ই বসিয়ে আমরা এই যে পেয়ে গেলাম কিন্তু। হ্যাঁ, অ্যালাউয়েবল স্ট্রেস কি হবে? অ্যালাউয়েবল স্ট্রেস ইজ জাস্ট F critical divided by a factor of safety, that is 1.67. 1.67 এই factor of safety টা কিন্তু constant. 1.67 is constant, so you have 13.02 here. Allowable stress. এখন তোমার কি কোশ্চেন কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে যে allowable load বের করো। So allowable load P allow equal to area into allowable stress. Area into allowable stress, that gives you 229.59 K. 229.59 K. That is the allowable load. Okay. তাহলে এখানে এই প্রবলেমটা হয়ে গেল। এখন দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমরা বলো। এই ধরনের সিচুয়েশনে কম্বাইন্ডের ক্ষেত্রে তোমরা তো বেশিরভাগই জয়েন করো নাই দেখা যাচ্ছে, তো না করলা, ক্লাস করতে হবে। থিওরি ফিজিক্যাল ক্লাসে আসে নাই, আবার অনলাইনে জয়েন করো নাই। যাই হোক, টু প্রসিড, তো ঠিক আছে এটা। হুম, কি যারা আছো তারাও কি অ্যাক্টিভ নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, কথা বুঝতে বলো। পারছি স্যার। বুঝতে পারছো? ওকে, জি স্যার। ঠিক আছে, ওকে। তা বাকিরা দেখে নিবা, তোমাদের ভিডিওটা ইয়েটা দেওয়া থাকবে রেকর্ডিং, দেন ইউ ক্যান লার্ন ইট ফ্রম দেয়ার। So now 3.12, this is also very similar to the previous one, but there are some changes here. That is some addition. দেখো এখানে একই সেকশন সবগুলো, C12/30 আগেরটা তাই ছিল দাদা, হ্যাঁ, C12/30 same channel section, but we have additional a plate. We have an additional plate here. এই যে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ, আমি অনেক বড় করে দিয়েছি, এটা একটু ফেটে গেল। যে এই যে একটা প্লেট এখানে এর মধ্যে দেখানো আছে, এইটার কথা বলা হচ্ছে। এই প্লেট এটার উপর দিয়ে আছে এবং কন্টিনিউয়াসলি আছে, কাজে এটাকে সেকশন হিসেবে কনসিডার করতে হবে। এই প্লেটের জন্য তাহলে কি হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া উইল বি চেঞ্জড অ্যাডিশনালি, কাজেই সেভাবে আমাদেরকে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো বের করে নিতে হবে। আর অ্যাক্সিস চেঞ্জ হলো কিনা সেটা দেখে ওই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলিও বের করে নিতে হবে, বুঝছো? তাহলে তোমার, তাহলে আমরা দেখি একটু ছোট্ট করি, এইটুকুই পিএল। আচ্ছা, এখানে 3/4, এটার অর্থটা কি? 3/4 হলো এই যে প্লেটের থিকনেসটা, এই প্লেটের যে থিকনেস অফ দ্য প্লেট 3/4 ইঞ্চ। এটা বাই ডিফল্ট তোমাকে বুঝতে হবে 3/4 ইঞ্চ, এভাবে লেখার স্টাইল 3/4 এটা ইঞ্চ।
আর এই 12 যেটা, এটা হলো এটার এই যে উইডথ, এটা এটা হুম, এই যে এখান থেকে এই পর্যন্ত 12, এখানে সব কিছুই 12 অবশ্য, এটা চেঞ্জ হতে পারে। তাহলে দেখি আমরা এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো কিভাবে বের করা যায়। দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই ক্ষেত্রে ওই একই রকম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এক্স এক্সিসের রেবর্টে যেটা এক্স, এটা চেঞ্জ হচ্ছে না। ওয়াই এক্সিসের রেবর্টে ওয়াই এক্সিস এক্ষেত্রে মাঝখান দিয়ে যাচ্ছে, এটা ওয়াই, এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে ওয়াই এক্সিস রেবর্টে। কিন্তু এক্ষেত্রে এই প্লেটের কন্ট্রিবিউশনটা এডিশনালি আসবে, যেটা এক্স এর অ্যাবাউটেও আসবে, ওয়াই এর অ্যাবাউটেও আসবে। কাজেই এক্স এর অ্যাবাউটে শুধু মোমেন্ট অফ ইনার্শিয়া এই এডিশনালি এই দুইটা প্লেটের জন্য কনসিডার করতে হবে। তো দেখো আমি কিভাবে করেছি। ফর সি প্রথমে এই ভ্যালুগুলো অরিজিনাল যে একটা একটা চ্যানেলের যে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এক্স ওয়াই এগুলো আমাদের স্টিল টেবিল থেকে, এই যে এতটুকু অংশ, এতটুকু ফর সি 12/30, এই যেগুলো ফ্রম স্টিল টেবিল, তাই না? স্টিল টেবিল, স্টিল টেবিল থেকে এগুলো নেওয়া হয়েছে, টেবিল, স্টিল টেবিল থেকে নেওয়া হলো। সেটি কি কি, ডি ডেপথ, এই যে ডেপথ ইকুয়াল টু 12, এরিয়া 8.82, আগেই তোমরা দেখলে। আই এক্স, এক্স এক্স এর অ্যাবাউটে 162, ওয়াই এর অ্যাবাউটে দেখো অনেক কম থাকে 5.14 অনলি। এক্স ডিস্টেন্সটা আমাদের এখানে লাগবে, যে ওই যে আগের বার যেটা দেখলা যে এদিকে কতটুকু এটা শিফট হয়ে গেল, কতটুকু শিফট হয়ে গেল সেটা লাগবে, সেটা লাগবে। দেখি এখানে তাহলে আই এক্স এক্স কম্বাইন্ড, এক্স এর অ্যাবাউট আগে করতেছি। এক্স এর অ্যাবাউটে এখানে টোটালটা করে একটা রেসপেক্টে করে ফাইনালি এই যে মাল্টিপ্লাই বাই 2, যেটা আগে হচ্ছে তোমাদেরকে নতুন করে লিখে দিলাম, ফাইনালি মাল্টিপ্লাইড বাই 2, সেটা করতে হবে। এই যে মাল্টিপ্লাইড বাই 2, তাহলে আই এক্স 162, এটা এখান থেকে আসলো, এই যে দেখো, প্লাস প্লাস এদিকে এক্স যাচ্ছে এদিক দিয়ে, এই এই চ্যানেল এইটার একটা হলো। এখন এই প্লেটের নিজস্ব যে অ্যাক্সিস রেবর্টে বি এস কিউব বাই 12, তোমরা জানো রেক্টাঙ্গুলার সেকশন, যেটা একটা রেক্টাঙ্গুলার সেকশন, তাই না? দিস ইজ এ রেক্টাঙ্গুলার সেকশন, ইটস রেক্টাঙ্গুলার সেকশন দ্যাট ইজ বি এস কিউব বাই 12, এটা হলো নিজের অ্যাক্সিস রেবর্টে। কিন্তু এই যে ডি ওয়াই পরিমাণ এটা শিফট হয়েছে, এই প্লেটটা এই অ্যাক্সিসের অ্যাবাউটে এক্স এর রেসপেক্টে আমাদের করতে হবে, তাহলে এতটুকু হলো ডি, সেটা এরিয়া, এটা হলো এরিয়া অফ দা প্লেট, এরিয়া অফ দা প্লেট, তাই না? প্লেটের জন্য এডিশনালি কাজ করতে হবে, আর চ্যানেলের জন্য তো ওটা যেটা টেবিলে দেওয়া আছে ওইটাই, কারণ এক্স তো শিফট হয় নাই। এ ডি স্কোয়ার, ডি দেখো কত হয়, এই যে এইখান থেকে অর্ধেক হলো, এই যে এইখান থেকে এটা হলো, এটা হলো, এটা হলো 6, অর্ধেক পর্যন্ত 6 কেন, 12/2, দিস ইজ 6। এই যে এইখান থেকে ডিস্টেন্সটা হলো 12, ডি ইকুয়াল টু 12, টোটালটা 12 দেন ডিভাইড বাই 2, মাঝখান দিয়ে এটা 6 প্লাস ওই থিকনেসের অর্ধেক, এই যে 0.75 ডিভাইডেড বাই 2, এটা ডি হয়ে গেল না, এক্স এর রেসপেক্টে ডি, এ ডি স্কোয়ার, বাস এই টোটালটা একটার রেসপেক্টে হয়ে গেল। এখানে প্লেটও দুইটা আছে, চ্যানেলও দুইটা আছে, আর যে ফাইনালি আমি যদি মাল্টিপ্লাই করি 2 দিয়ে, দেন উই শ্যাল গেট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এক্স এর অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আবার দেখো ওয়াই এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে আসো, ওয়াই এর রেসপেক্টে অনেকটা আগের মতোই যাবে, অনেক প্রথম অংশটা এই যে এটুকু দেখো, আই ওয়াই ওয়াই এখান থেকে আসলো, প্লাস এ ডি স্কোয়ার, এই যে এ, আর এখানে আগে ওইটা তোমার 14 ছিল, এখন 12, কাজে 6 মাইনাস
0.67 6 মাইনাস 0.67 হোল স্কয়ার, এটুকু হলো, তাই তো? আর বাকিটুকু এই অংশটা কিসের জন্য? প্লেট। ওই যে প্লেট আছে উপরে নিচে, প্লেট আছে, প্লেট। একটা প্লেট আগে যদি চিন্তা করি বেস কিউব বাই 12, এই ক্ষেত্রে এটা এক্স বরাবর যেটা, ওয়াই এর অ্যাবাউটে, তো ওয়াই এর অ্যাবাউটে এক্স বরাবর যেটা, এটা হলো হাইট এইচ, আর বি হলো এই থিকনেসটা। এই দেখো বি উল্টা গেল, এখানে ছিল এই যে দেখো বি এইচ কিউব 12টাই বি, এটা উল্টা ছিল। এখানে ওয়াই এর অ্যাবাউটে যখন, তখন এটাই বি। এটা মোমেন্টাম ইনারশিয়ার নিয়মে তোমরা জানো, বি এইচ কিউব বাই 12 মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট ইজ 727। এই টোটাল কম্বাইন, এইটুকু এডিশনাল কাজ এখানে। তারপরে এই যে এরিয়া বের করে মোমেন্টাম ইনারশিয়া গুলো বের করে নেওয়া, মোমেন্টাম ইনারশিয়াটা করে নেওয়া, এরিয়া। এই যে দেখো আর এক্স আর ওয়াই, কিভাবে টোটাল কম্বাইন্ড এরিয়া কত হবে? কম্বাইন্ড এরিয়া কত হবে? একটা চ্যানেল একটা প্লেট, তাই না? একটা চ্যানেল একটা প্লেট করলাম, মাল্টিপ্লাইড বাই 2, দেন ইউ গেট দ্য টোটাল এরিয়া। আর এক্স আর কিছুই না, যে এই যে আই এক্স ডিভাইডেড বাই এরিয়া স্কোয়ার রুট আর ওয়াই, কিছুই না, এই যে ওয়াই ডিভাইডেড বাই এরিয়া ইকুয়াল টু দিস। তার স্কোয়ার রুট করতে হবে। এখন এই যে আর এক্স আর ওয়াই বের করাটা, এইটাই তোমার মূল কাজ এখানে, মূল কাজ। তারপরে দেখো আর ইকুয়াল টু আর মিন কে এল বাই আর, এখানে কি দেখা যাচ্ছে? ইটস 2। তা আমরা দেখি এই 2টা আমরা কোথা থেকে পেলাম। কোশ্চেনে কি বলা আছে? ডিটারমিন দ্য অ্যালাউয়েবল লোড ফর এ 23 feet column, L equal to 23 feet column, that is L equal to 23 feet, made of a 36 steel. One end of the member is fixed, the other end free. তো আমাদের কন্ডিশনটা কি দাঁড়ালো? ফিক্সড ফ্রি কন্ডিশন, তাই না? ফিক্সড ফ্রি কন্ডিশন, ফিক্সড ফ্রি কন্ডিশন আমার এখানে চলে আসলো, ফিক্সড ফ্রি কন্ডিশন। ওকে, সেই জন্য ফিক্সড ফ্রি কন্ডিশনে আমরা কি জানি? ফিক্সড ফ্রি এটার জন্য কে ইকুয়াল টু 2। ফিক্সড ফ্রি মানে হলো ক্যান্টিলিভার, এবং ক্যান্টিলিভারের জন্য আমরা জানি এফেক্টিভ লেংথ ফ্যাক্টর ইকুয়াল টু এই, বাস, এফেক্টিভ লেংথ ফ্যাক্টর ইকুয়াল টু 2, এন্ড দেন এই যে কলাম বেজের অঙ্কটাও করতে হবে, এটা শেষ করে দিতে হবে আমার সপ্তাহে একটা ক্লাস। আচ্ছা, এখানে এফ ইকুয়াল টু, এখন ওই সে আগের মতোই তোমাকে আগাতে হবে। এপি 16.24, এখানে কে ভ্যালু কে এল বাই আরটা কোয়াইট হাই, 132, যে ক্যান্টিলিভার হয়ে যাওয়ার জন্য, তো যাই হোক যেটাই হোক, এখান থেকে তুমি বের করে নিলা কে এল বাই আর। এখানে আর মিন আসলো কোত্থেকে? আর ওয়াই থেকেই আসছে। আর মিনটা এখানে কিন্তু আর ওয়াই থেকে আসছে, it doesn't matter, আর এক্স আর ওয়াই এর মধ্যে যেটা ছোট সেটা তুমি এখানে নিবি। দেন কে এল বাই আর, এই যে এখানে আমি লিখে দিয়েছি কে ইকুয়াল টু 2। আচ্ছা, এপি পাই স্কয়ার ই বাই, যে এখানে 29,000, বা এটা এই 29,000 হলেও পরীক্ষার সময় একটু খেয়াল করো যে কোনো প্রকার চেঞ্জ আছে কিনা, হ্যাঁ খেয়াল করে নিতে হবে। 16.24, 0.44 এফ ওয়াই, 15.84, স্টিল দিস ইজ হাইয়ার। আরেকটু হলে এটি বেশি হয়ে যেত, তখন অন্য ফর্মুলা ইউজ হতো। বারবার একই ফর্মুলা আসতেছে, বাট mind it can sometimes another formula also may govern, I mean the second formula. So 0.658, fy is 36, fe is this one into 36 equal to 14.24. Allowable stress equal to stress, প্রথমে allowable stressটা বের করে নিয়ে এটাকে এই যে সেফটি ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে allowable stressটা বের করে নিলাম। কোশ্চেন কি ছিল? কোশ্চেন ওয়াজ allowable load. তো allowable load
allowable load is A. We allow AG. AG কিন্তু এখানে আবার এই টোটাল যে এরিয়া যে 35.64, এটা চ্যানেলের এরিয়াও না, প্লেটের এরিয়াও না, সব মিলে 2 দিয়ে গুণ করে যে এরিয়াটা আসছে সেই এরিয়াটা ইউজ করতে হবে 35.64। আর অ্যালাইবল স্ট্রেস অফকোর্স অনেক কমে গেছে, কারণ এখানে লেংথটা অনেক বেশি, আবার ক্যান্টিলিভার, সেই সব মিলে। তো যাই হোক, তারপরেও 30, যেহেতু সেকশনটা বড় সেকশন হয়ে গেছে এখন, 303 কি তোমার কি আসছে যে অ্যালাউবল লোড। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। মূল কাজটা এখানে কম্বাইন সেকশনে যে আর এস আর ওই বের করে নেওয়া। হুম, তো তোমরা একটু চিন্তা করতে থাকো, কোনো কোশ্চেন থাকে। আমরা এখানে ফিরে আসি। দেখো, কলাম বেজ, এখানে ডেসক্রিপশনটা বলার আগে আমি তোমাদের এই ফিগারটা থেকে এক্সপ্লেন করি। এখানে দেখো, কলাম সিস্টেমে ফাইনালি, ফাইনালি আমাদের সব লোড ট্রান্সফার করতে হয় থ্রু থ্রু ফুটিং। এখানে যদি একটা ফুটিং চিন্তা করি, হ্যাঁ, ফুটিং চিন্তা করি, তাহলে এখানে সয়েল, তাই না? সয়েলে সব লোড ট্রান্সফার করতে হবে, উপরের যত লোড আছে। তো এখানে সিস্টেমটা কলাম থেকে স্টিল কলাম, এখানে হোয়াইট ফ্ল্যাঞ্জ বলি বা এই শেপড কলাম বলি, হোয়াইট ফ্ল্যাঞ্জ কলাম, সেখান থেকে লোডটা ট্রান্সফার করতে হলে সয়েলে সরাসরি তো মাটির উপরে রাখা যাবে না, এটা একটা ফুটিং লাগবে। ফুটিংটা ইউজুয়ালি হবে কনক্রিটের ফুটিং। এমনি তোমরা যদি বাইরে প্র্যাকটিক্যাল স্ট্রাকচার গুলো দেখো, যে তোমার ওভার ব্রিজ গুলো, স্টিল স্ট্রাকচারের যে ওভার ওভারপাস গুলো, ইজিলি তুমি দেখতে পারো যে সেখানে কংক্রিটের ফুটিং, তারপরে পাইলও থাকতে পারে, সরাসরি তোমার মাটির উপরে শ্যালো ফুটিং যেটা, সেটা হতে পারে। সেটা যাই হোক, সয়েলের কন্ডিশন যাই হোক, আমাদের স্টিলের পার্টের যেটা হলো যে কনক্রিট ফুটিং এর উপরে আমাকে এটা প্লেস করতে হবে। সো ইফ উই ওয়ান্ট টু পুট ইট অন কনক্রিট, সো স্টিল is much stronger than concrete. We cannot just put it অ্যাজ ইট ইজ, কারণ স্টিলের এখানে এরিয়াটা অনেক কম। এটা সরাসরি যদি এটার উপরে বসায় দেই, তাহলে দেখা যাবে কি যে পাঞ্চিং ফেইলার হয়ে যাবে, পাঞ্চিং স্ট্রেস নিতে পারবে না কনক্রিট। হ্যাঁ, কাজেই
সেখানে ইউজুয়ালি করা হয় যে বেস প্লেট সামথিং লাইক এরকম, যে প্ল্যানে যদি দেখো এরকম বেস প্লেট, এরকম প্লেট দিয়ে, স্টিল প্লেট, দিস ইজ অলসো স্টিল প্লেট কনসিস্ট, স্টিল স্টিল প্লেট দিয়ে তার উপরে এই স্টিল কলামটা প্লেস করা হবে। এখন এই স্টিল প্লেটের, এই বেস প্লেটের কাজটা হবে এর ওয়াইডার সারফেসের, এরকম এই যে কতটুকু সারফেসের মধ্যে স্ট্রেসটাকে ডিস্ট্রিবিউট করে দেয়া, এবং এটাকে সাফিসিয়েন্ট স্টিফনেস থাকতে হবে যাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনটা হয় এবং কনক্রিট সেটা নিতে পারে। এখন আমাদের এখানে মেইন কাজ হলো যে এই বেস প্লেটের প্যারামিটার গুলো কি হবে, কি সাইজ দিতে হবে, আর থিকনেস কত দিতে হবে, এটা এটা দিতে হবে, হ্যাঁ, থিকনেস দিতে হবে। সো তাহলে এই অনুযায়ী দেখো এখন, নাও ইফ ইউ স্টাডি দিস ওয়ান ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বেস অফ এ কলাম হুইচ ইজ সাপোর্টেড বাই, এখানে বাই আছে, এ কনক্রিট ফুটিং মাস্ট হ্যাভ এ বেয়ারিং প্লেট লার্জ এনাফ টু ডিস্ট্রিবিউট দ্য লোড ওভার এন এরিয়া সাফিসিয়েন্ট টু প্রিক্লুড এক্সেসিভ বেয়ারিং স্ট্রেস। বেয়ারিং স্ট্রেসটা নিতে পারে, এরকম লাগবে। বেয়ারিং স্ট্রেসের জন্য আমাদের গিভেন ফর্মুলা আছে, the distribution of the pressure of the plate on the footing depends on the relative stiffness of the two. তাহলে এইখানে ডিস্ট্রিবিউশন প্রেসারটা কেমন হবে সেটা দুইটা রিলেটিভ স্টিফনেস এর উপর ডিপেন্ড করে। কাজে আমরা যদি সাফিসিয়েন্ট থিকনেস এর প্লেট দিই দেন ইট উইল বি ইউনিফর্ম। বাট ফর দ্য সেক অফ অ্যানালাইসিস উই কনসিডার the assumption two assumptions, that is the pressure of the footing on the plate is uniform, এটা আমরা ধরে নিব। Those portions of the plate which project from the shaft, steel shaft act as cantilever beam. এই ক্যান্টিলিভার ওয়েতে কনসিডার করতে হবে যে এই যে এইটুকু অংশ, এই যে যতটুকু বাইরে আছে এতটুকু ক্যান্টিলিভার ধরে আমাকে ডিজাইনটা করতে হবে। আর এখানে স্ট্রেসটা ইউনিফর্ম স্ট্রেস আমরা ধরে নিব, সেই কথাটা বলা হলো। এই দুটো অ্যাজাম্পশনের শর্ট কোশ্চেন আকারে তোমরা শিখবে যে ক্যান্টিলিভার ধরতে হবে, আর হুম এইটা বেস এখান থেকে ক্যান্টিলিভার ধরতে হবে, এখান থেকে আবার এটা ক্রিটিক্যাল সেকশন আছে, সেটা ডিপেন্ড করবে। হুম, এই। তো একটু ভিতরের দিকে আর কি হবে, সেই ক্রিটিক্যাল সেকশনটা কত হবে, এরকম যদি শুধু এরকম ওয়াইড ফ্ল্যান সেকশন থাকে তাহলে উইডথের দিক থেকে সেটা হবে 0.8 বি, আর ডেপথের দিক থেকে সেটা হবে 0.95, ডেপথের দিক থেকে সেটা হবে 0.95 ডি, বুঝছো? তো দেখো তাহলে, আর এটা একটা সাইডের উইডথকে আমরা বি বললাম, আর সাইডের উইডথকে আমরা এন বললাম, বি এন রেক্টেঙ্গুলার যদি হয়। আর যদি স্কোয়ার যদি হয় তাহলে বি এবং এন। স্কোয়ার প্লেট, usually square plate you will try to use, but you can use rectangular plate also. তাহলে এই যে 0.8 বি বা 0.95 ডি যদি হয় তাহলে আমাদের ক্যান্টিলিভারের যে স্প্যানটা কত হবে, এই ক্রিটিক্যাল সেকশন থেকে একদম বাইরের এই পর্যন্ত এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। এদিক থেকে বের করতে হবে, আবার এদিক থেকে যেটা বড় হয় সেটা আমাদের কনসিডার করতে হবে। তো এই কনসিডারেশনের জন্য দেখো এটা আমরা কিভাবে সহজে বের করতে পারি। এই ডিস্টেন্সটা মানে হলো কি, এরকম এই পাশে আরেকটা ডিস্টেন্স, আমরা যদি হাফ করি এই বি মাইনাস 0.8 বি, ক্যাপিটাল বি মাইনাস 0.8 বি ডিভাইডেড বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে না, তাই না? এই দুইটা, এটা যদি এক্স ধরো, এক্স প্লাস এক্স ইকুয়াল টু বি মাইনাস 0.8 বি, জাস্ট হাফ করলে হয়ে যাচ্ছে। এদিক থেকেও একই, এন মাইনাস 0.95 ডি ডিভাইডেড বাই 2, এভাবে করলে দুটো ডিস্টেন্স হয়ে যাচ্ছে। সেটাই ফর্মুলা আকারে এখানে লেখা আছে। এই যে দেখো মোমেন্ট আর্ম, এই যে এ, আমাদের মোমেন্ট আর্মটা দরকার, যেটা দিয়ে আমরা ক্যান্টিলিভার হিসেবে আমরা কি করব, যে এটা ব্যান্ডিং মোমেন্ট বের করে নিতে হবে। কারণ স্টিল প্লেট ইউ উইল ডিজাইন for to resist the bending moment. So it should have sufficient capacity to handle the bending moment coming from this stress, and it should have sufficient area to uh,
be in the allowable bearing stress. Bearing stress consideration থেকে প্ল্যান এরিয়াটা আসবে, আর এই যে বেন্ডিং মোমেন্ট অফ ভিউ থেকে তোমার থিকনেসটা আসবে। এই দুটো জিনিস আমাদের এখানে চেক করতে হবে, বুঝছো? তো এখানে আরেকটা আরেকটা এই দুটো তো ওখানে ফিজিক্যালি তোমাদেরকে দেখালাম। এখানে আরেকটা প্যারামিটার আছে এন ড্যাশ, দ্যাট ইজ স্কয়ার রুট ডি বিএফ বাই 4, এটাও চেক করতে হবে। অনেক সময় ছোট লোডের জন্য দেখা যায় যে ক্রিটিক্যাল সেকশনটা আরেকটু অন্যরকম কিছু হয়, ভিতরের দিকে চলে যায়, তখন এই ফর্মুলার মাধ্যমে করতে হবে। অনেক সময় এটাও কখন করতে পারে। তো তার মানে যে এই তিনটে থেকে যেটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেটাই হবে আমাদের এ। তাহলে দেখো, এগুলো ইউজ করে আমাদের একটা প্রবলেম এখানে আমরা সেট করেছি, যেটা নাও উই ক্যান ডিসকাস দ্যাট প্রবলেম। এই প্রবলেমটা হয়ে গেলে আমাদের কলাম চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এরপরে আমরা যে তোমাদের আগে বলেছি যে বিমস চ্যাপ্টারটা আমার সে আছে, সেটা আমরা করবো আগামী ক্লাস থেকে, বিম চ্যাপ্টারটা। আচ্ছা, তাহলে কলাম চ্যাপ্টারের এটা আমরা তাহলে এই প্রবলেমটা আলোচনা করি, ঠিক আছে? এটা আজকে আমরা করে আমাদের আজকে ক্লাস কমপ্লিট করা যাবে। ডিজাইন এ বেস প্লেট, ওই যে এটা বললাম, বেস প্লেট ফর দ্য কলাম শোন বিলো, এইটুকু জাস্ট কোশ্চেন। বেস প্লেট ডিজাইন করতে হবে, এন্ড মেইন প্যারামিটার যেটা লাগবে এই কলামের প্রপার্টিজ আর লোড, লোড অফ দ্য কলাম। এখানে আবার কলামটা একটু ডিফারেন্ট টাইপের, আমাদের যে হোয়াইট ফ্রেম যেটা সেটা না, ডিফারেন্ট ভাবে এটাকে তৈরি করে, যে বিভিন্ন গুলি প্লেট, বিভিন্ন রকম প্লেট দিয়ে অনেক সময় যখন বেশি হেভি লোড লাগে তখন ওই সিঙ্গেল একটা সেকশন নিতে পারে না, তখন এরকম অনেকগুলি সেকশন কম্বিনেশন করে করা যেতে পারে, এরকম একটা সেকশন। তো একটু ভিতরে অত ডিটেইলস আমাদের না জানলেও চলবে, কারণ আমাদের বাইরের সাইজটা এবং লোডটা সেটি আমাদের মেইন দরকার, বুঝছো? সেই, আর এ প্রাইম সি এখানে লাগবে। এখানে যেহেতু কনক্রিট ফুটিং এর উপরে থাকবে, আর যে ওই কনক্রিটের প্রপার্টিজ সেটা আমাদের লাগবে, উইথ রেসপেক্ট টু প্রপার্টিজ অফ দ্যাট কনক্রিট, আই মিন দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য কনক্রিট, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য bearing stress of the bearing stress of the concrete, যেটার উপর রেস্ট করবো। এখান থেকে কি আসবে? আমাদের যে এরিয়াটা, প্ল্যান এরিয়া যেটা, সেটা আসবে। আচ্ছা, অ্যালাউবল বিয়ারিং প্রেসার অন দ্য কংক্রিট। এখন দেখো এই যেটা যেটা বললাম বিয়ারিং প্রেসার, এই যে প্রাইম সি আছে না, এই ফর্মুলা এই ফর্মুলা দুটো থেকে বিয়ারিং স্ট্রেস আসবে। দুটোর মধ্যে অবশ্যই এরিয়া যেটা ফ্রম সেফটি পয়েন্ট অফ ভিউ স্ট্রেংথের ক্ষেত্রে আমরা স্মলারটা কনসিডার করব। এখানে দুটো ফর্মুলা আছে দেখো, 0.35 এ প্রাইম সি স্কোয়ার রুট a2/a1, আর একটা আছে 0.70 এ প্রাইম সি। তার মানে এটা চেয়ে কম হতে হবে, which implies that we have to take the minimum of these two value, that's it, minimum of these two values তোমাকে নিতে হবে। হুম, এটা মিনিমামটা নিতে হবে। Now let's calculate those values, that is 0.35 a prime c a square root a2/a1, 0.70. এটা তো 0.70 a prime c, just if you just put the value of a prime c, you can get this one. Now how to calculate this part? এই পার্টের কিন্তু সরাসরি ভ্যালু গুলো দেওয়া নাই, a2/a1 এগুলো বলা নাই। Now what are these things? a1 এখানে লেখা আছে, a1 is the area of the base plate, area of the base plate, প্ল্যান এরিয়া, এই এরিয়াটা প্ল্যান এরিয়া, এই যে এটা, এই যে এরিয়াটা বি ইন্টু এন, যেটা টোটাল, যেটা আমাদের বের করতে হবে আসলে। তো এখন সেটা তো আমরা বের করবো জানি না, তাই না? কিন্তু ফর্মুলার মধ্যে শুরুতে এটা লাগবে, কাজেই আবার উপরে কি আছে, এ টু ইজ দ্য এরিয়া অফ দ্য ফুটিং,
প্ল্যান এরিয়া অফ দ্য ফুটিং, মানে ফুটিং এর উপরে কতটুকু এরিয়ার মধ্যে এই বেস প্লেটটা থাকবে। তো এই দুটো প্যারামিটার আমাদের এই মুহূর্তে জানা নাই, বাট রেশিওটা, এই জন্য আমরা একটা রিজনেবল ভ্যালু অফ দিস রেশিও উই শ্যাল কনসিডার। এখানে আসলে কি হবে, যে আমরা একটা জিনিস তো আমরা জানি যে অবশ্যই স্টিল প্লেটের যে এরিয়াটা সেটা কনক্রিটের এরিয়ার চাইতে ছোট হতে হবে, কনক্রিটের এরিয়াটা বড় থাকবে। তো এখানে বেশ বড় থাকে, যে এখানে এরকম একটা 3 a2/a1 = 3 এর এসিউমিং এর টিপিক্যাল ভ্যালু আর রিজনেবল ভ্যালু 3। এটা ধরলে, দেওয়া না থাকলে তোমরা এটা ধরে করবে, এটাতে কোনো অসুবিধা নাই। হম তারপরে যখন রিয়েল ভ্যালু সব জানা থাকবে তখন যেন এটা মেনটেন করা যায়। এখন আহ, অনেক সময় তোমার সয়েল ইঞ্জিনিয়ারের, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে তোমার ফুটিং এরিয়াটা তুমি হয়তো আগে থেকে জানতে পারবা, তারপরে তোমার হয়তো একটু ট্রায়াল করতে হতে পারে যে ফাইনালে যে এরিয়াটা আসলো আসলে a2/a1 কত ছিল, বেশি ডিফারেন্স কি না। এই প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা এসিউম করে শুরু করলাম। অনেক সময় ইন দ্য কোশ্চেন পেপার অফ দ্য এক্সামিনেশন এটা অনেক সময় দেওয়া থাকে, দেওয়া যদি থাকে তাহলে সেটাই ইউজ করতে হবে। আমি 2 ইউজ করতে পারি, 1.5, 2.5, 3, 3.5, যে কোনো ভ্যালু কিন্তু দেওয়া থাকতে পারে। দেওয়া না থাকলে কি করবে, ইউ উইল অ্যাসিউম 3। ওকে, অ্যাসিউম 3। তাহলে এপি ইকুয়াল টু, এই ফর্মুলা আমরা বসিয়ে দিই, 0.35 3000√3। এই ভ্যালুটা এখন পেয়ে গেলাম, বা দিস। এই দুটোর মধ্যে আমাদের স্মলার ওয়ান নিতে হবে, 1818 to 100। উই আর টেকিং কি 1818.6। 2 ডিজিট নিতে পারো, এখানে যেহেতু বড় ভ্যালু সিঙ্গেল ডিজিট নিয়েছি, বাট একদম ফুল রাউন্ডিং করো না। A1 রিকোয়ার্ড, এখন এই যে A1টা আমরা এখন পেতে পারি, এই যে A1, নাও উই ক্যান গেট A1 রিকোয়ার্ড কত, 1792। কিভাবে, পি বাই এফপি, লোড ডিভাইডেড বাই অ্যালাউবল বেয়ারিং স্ট্রেস। ওই বেয়ারিং স্ট্রেসের ভিউ থেকে তোমাদের এই এরিয়াটা আসবে। এরিয়া উইল গেট ফ্রম দ্য কনসিডারেশন অফ বেয়ারিং স্ট্রেস 1792। এটা হলো রিকোয়ার্ড। তাহলে আমি দিতে গিয়ে কিছু মাইনর লার্জার ভ্যালু হতে পারে, সেটা আমরা চেক করি। কি বললাম, ইউজেস 43/43। এখন এই 43 কেমন করে আসছে এটা তোমাদের আগে একটু হিসেব করে নিতে হবে। একটা স্কোয়ার প্লেট যদি হয়, এরকম স্কোয়ার প্লেট যদি হয়, স্কোয়ার প্লেট বলছে, আমরা ধরে নিলাম স্কোয়ার প্লেট। স্কোয়ার প্লেট হলে পরে, আচ্ছা এটা বের করি। এই যে স্কোয়ার প্লেট, হ্যাঁ, স্কোয়ার প্লেট, তাহলে তোমার দুদিকে সমান, দুদিকে সমান, লেটস সে দিস ইজ বি, দিস ইজ অলসো বি। তাহলে কি বি স্কোয়ার, তাই না, এরিয়া ইকুয়াল টু, এরিয়াটা হলো বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু, আচ্ছা বি ইকুয়াল টু, বি ইকুয়াল টু কি হবে, বি ইকুয়াল টু স্কোয়ার রুট A1, স্কোয়ার রুট A1, এটা স্কোয়ার রুট। এটা দেখো স্কোয়ার রুট করলে কত আসে, ইউ ক্যান হ্যাভ এ চেক। একটু এরিয়া বেশি আসবে, দেখো ভালোই বেশি এরিয়া ইউজ করতে হয়েছে রাউন্ডিং করার জন্য, 1792.6। স্কোয়ার রুট 1792.6, so this gives you 42.3। 42.3 কে তুমি রাউন্ডিং করে 43 নিয়েছো, দ্যাটস ইট। 1 ইঞ্চে রাউন্ডিং করতে হবে, এটা কম বেশি করার ইয়ে নাই, 1 ইঞ্চে রাউন্ডিং করতে হবে। সো you are getting 43/43। হ্যাঁ, নাও ইউনিফর্ম আপওয়ার্ড প্রেসার, আচ্ছা এই কত হলো, 43/43 ইকুয়াল টু 1849। হুম, 49। দিস মাস্ট বি মোর দেন দিস ওয়ান, অফ কোর্স। তুমি আরেকটু চেক করে নিলা কোনো ভুল টুল হলো কিনা, এটাকে মাল্টিপ্লাই করি। ওকে, এখন
পরের কাজ হলো ওই যে প্লেটের থিকনেস কত হবে, প্লেটের থিকনেস কত হবে। প্লেটের থিকনেসের কাজটা এই যে পরের অংশে এখানে করা আছে, এখানে করা আছে। তো সেটা আমি একটা একটা করে এক্সপ্লেন করছি। একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং তোমাদের অনেক সময় এটা ভুল হওয়ার চান্স থাকে, ভুল হয়ে যায়, সেটা হলো এই জায়গাটায় যে এই এরিয়াটা, এখানে আবার যখন এখানে তো আপওয়ার্ড প্রেসার হবে, তো এই যে এখানে নিচের থেকে এই যে প্রেসার গুলো হবে, এই প্রেসার গুলো আর কিছু না, যে লোড ডিভাইডেড বাই এরিয়া, লোড ডিভাইডেড বাই এরিয়া, পি বাই এ। মানে এই এরিয়াটা কোনটা নিব, এরিয়া কি রিকোয়ার্ড এরিয়া নিব, এটা নিলে হবে, মানে এখানে এই ক্ষেত্রে হবে না, সেফ দিকে থাকবে। প্র্যাকটিক্যালি তুমি ইচ্ছে করলে নিতে পারো যে অরিজিনালটা দিয়ে একটু সেফার দিকে থাকলাম, কিন্তু রিয়েল ভ্যালুটা হলো কোনটা, এটা যেটা তুমি অ্যাকচুয়ালি দিয়েছো, সেই ভ্যালুটা তুমি ব্যান্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আর যে আমাদের পরীক্ষার সময় কি এই পরের ভ্যালুটাই ইউজ করতে হবে, যেটা রিয়াল ওয়ান, যেটা রিয়ালি দেওয়া হলো। বুঝেছো কথাটা? সেটাই তোমরা নিবা, না নিলে এই জায়গায় কিন্তু ভুলটা হয়। এই জায়গায় অনেকে এই আগেরটা নিয়ে প্রবলেম সলভ করে, সেটা ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে দ্বিতীয় ভ্যালুটা আমরা নিব, যেটা রাউন্ডেড ভ্যালু, এই 1.8, এখান থেকে আসলো 1763.1 psi. This is the upward pressure, 1763.1 psi, 1763.1 psi. বুঝেছো? না, মোমেন্ট আর্ম এ ইকুয়াল টু, ওই যে তোমাদেরকে শিখালাম আগে, মোমেন্ট আর্ম এ, যেটা ওই যে আগে এক্সপ্লেন করে আসলাম। মোমেন্ট আর্ম এখানে যেহেতু দুই দিকেই সেম সিমেট্রিক সেকশন, কাজে একটা দিয়ে করলেই হবে। এখানে ওই তিনটা টার্ম আসতেছে না, এম এন এন ড্যাশ, ওইটা আসতেছে না। ওটা আসবে কখন? এখানে শিখতে, এখানে কিন্তু এই একটা এক্সাম্পল করা আছে যে হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন যদি হয় ইটসেলফ, তখন কিন্তু ওই তিনটা করে তারপরে করতে হবে। এটা অনেক সময় আমি হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন হিসেবে, তোমরা একটা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, যে ইউজিং হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন ডিরেক্টলি। এটা তোমাদের, এটা অনেক পুরোনো কোশ্চেনে দেখবা যে দু একটা আছে, হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন ডিরেক্টলি ইউজ করে, হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন সেকশন এটা ইউজ করে ওই যে মোর তোমার যে এই এ বের করা, এখানে ভুল করে ফেলো, ওই তিনটা দিয়ে আর করো না, এটার মতোই একটা দিয়ে করো, সেটা কিন্তু হবে না। এই যে এটা দিচ্ছি, এটাকে যে হোমওয়ার্ক, ওকে। আর W²/2, W²/2 এই যে আসলো 170.32 কিপ ইঞ্চ। Allowable bending stress of plate, okay, allowable bending stress of plate 0.75 FY। বিম চ্যাপ্টার এখনো পড়াই নাই, কিন্তু এটা যখন হয় মাইনর অ্যাক্সিসের অ্যাবাউট, এটা আলাদা ডিফারেন্ট একটা ফর্মুলা। এটা কোডের অন্য ফর্মুলা ইউজ করা দরকার নাই। মাইনর অ্যাক্সিসের অ্যাবাউট প্লেটের ক্ষেত্রে, প্লেটের ক্ষেত্রে ইট ইজ 0.75 FY, একটাই ফর্মুলা, 0.75 FY ইকুয়াল টু 27। ইউনিটটা কি আছে এখানে বলো তো? কেএসআই, তাই না? এই যে 36, এটা কেএসআই। A36 স্টিল ছিল না, A36 এর জন্য এটা A36, A36 স্টিল ছিল, সেই জন্য এটা হলো 36 কেএসআই। ইউনিট লিখতে তোমাদের অনেক ভুল হয়ে যায়, এখানেও এটা কেএসআই, এটা কেএসআই, এই 27 কেএসআই। তো এটা দিয়েই আমরা থিকনেসটা বের করে ফেলতে পারবো। এখানে সিম্পল দেখো, এখন সিগমা ম্যাক্স আমরা জানি এমসি বাই ওয়াই আই, এটা হলো যে তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এ পড়েছো, তাই না? এমসি বাই আই ম্যাক্সিমাম স্ট্রেস, যেমন একটা সিমেট্রিক রেক্টাঙ্গুলার সেকশন হয়, এমসি বাই আই এরকম একটা সেকশনে, যে এটা একটা রেক্টাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে, তাই না, জানা আছে তো? এইরকম রেক্টাঙ্গুলার সেকশন যদি হয়, রেক্টাঙ্গুলার সেকশন, এই যে এটা, এই যে কোনো অ্যাক্সিসের অ্যাবাউটে, এটা হলো সি, বুঝছো? নিউট্রাল অ্যাক্সিস থেকে সর্বোচ্চ দূরত্ব। তাহলে আমাদের ক্ষেত্রে এটা কি হবে? আমাদের টোটালটা হলো টি, টোটালটা হলো টি। কাজেই দেখো সি ইকুয়াল টু হয়ে গেল আমাদের
t/2 আর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে bh^12 b এটা সেকশন ইউনিট স্ট্রিপ নিতে হবে ইউনিট স্ট্রিপ মানে 1 ইঞ্চ স্ট্রিপ bh^12 এই যে i এর ভ্যালু বসাই দিলাম মোমেন্ট আমাদের জানা আছে 27 এটা আমরা বসাবো ইউজিং সিগমা ম্যাক্স ইকুয়াল টু অ্যালাইবল স্ট্রেস ইকুয়াল টু 27 ksi 27 ksi তাহলে কি দাঁড়ালো এখানে ফাইনালি তুমি কি পাবে যে only one unknown t অন্য সব ভ্যালুগুলো এখানে নো কাজেই তুমি ইজিলি এখান থেকে টি ভ্যালু দেখো এই যে 12টা উপরে চলে গেল যে 6 টি এখানে টি কিউব আছে একটা কেটে গেল এখানে টি স্কয়ার থাকলো টি ইকুয়াল টু 6.15 ওকে এখন দেখো এই 6.15 এরকম থিকনেসের স্টিল কিন্তু পাওয়া যাবে না তোমাদের কি করতে হবে এটা রাউন্ডিং করতে হবে নরমালি এখানে বেশি থিকনেস হলে পরে এটা 0.5 এ রাউন্ডিং করা যাবে যে 15 তো 6.5 এরকম 6.7 হলে 7 এরকম বাট 6.15 কে 7 করা যাবে না বুঝেছো তাহলে অনেক বেশি হয়ে যাবে 6.5 এখানে করা তাই অনেক বেশি হয়ে গেছে ইভেন 4.5 হলেও তুমি 6.5 ইউজ করবে তো যাই হোক সেটা অ্যাভেলেবিলিটি আবার দেখতে হবে যে মার্কেটে যদি আরো যে মনে করো 6.25 যদি থিকনেসের যদি স্টিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যেত হ্যাঁ তো যাই হোক এখানে একটু ফাউন্ডেশনের ব্যাপার 0.5 রাউন্ডিং করলো এটা কোনো অসুবিধা নাই এটা করবা আমরা এখানে ক্লাসের জন্য আমরা 0.5 এই রাউন্ডিং করব আমরা তো বাজারে গিয়ে স্টিল দেখতে চাচ্ছি না এখানে তো ঠিক আছে আমরা তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো শেয়ারটা অফ করে দিলাম তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে ভালোই বেশ কয়েকজন এখন আসছো অ্যাটেন্ডেন্সটা বলো হাতে বেশি তো সময় নাই তোমরা তো এ সেকশন তাই না সেকশনে আমাদের কেবল 7 নম্বর ক্লাস 14টা ক্লাস হতে হবে হয়ে যাবে রোল নাম্বার 1 রোল নাম্বার 3 আর লিসেনিং জি স্যার রোল নাম্বার 4 5 ইয়েস স্যার 5 yes sir 7 ইয়েস স্যার 8 প্রেজেন্ট স্যার 9 Yes, sir. 10 ইয়েস স্যার 13 ইয়েস স্যার 14 ইয়েস স্যার 15 15 16 18 21 প্রেজেন্ট স্যার 24 25 26 ইয়েস স্যার কত 26 27 ইয়েস হ্যাঁ দিয়েছি তোমাকে 27 নাই 31 প্রেজেন্ট স্যার ওকে 33 Present, sir. 34 Present, sir. 35 Yes, sir. 36